যদি সালাম ভাই হিন্দুরা কি ভোটার না? না, ভোটার ঠিক আছে, কিন্তু বলতেছে তার দলের মেম্বারশিপ সে দিবে কিনা। আমরা বলতেছে যে এই আলোচনা, আমার মনে হয় আলোচনা নতুন একটা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই যে বিশ্লেষকদের অনেকেই মনে করেন যে লন্ডন বৈঠকের পর থেকে কয়েকজন উপদেষ্টার প্রভাবে সরকার প্রধান সহ সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। জুলাই ঘোষণাপত্রে বিএনপির চাওয়া প্রাধান্য পেয়েছে, এমনকি সর্বশেষ জুলাই সনদে বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণপ্রতিনিধিত্ব আদেশ এর ২১ ধারা সংশোধনের পরিবর্তন সহ বিএনপি যেভাবে চাইছে তেমনটি হচ্ছে, এটা জামাত নেতারা মনে করেন। তাহলে বিএনপির আশা মতোই যদি সবকিছু চলে, প্রতারণা প্রহসনের প্রশ্ন আসছে কেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ অভিজ্ঞ আলোচক এবি পার্টির প্রধান, ওনাকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে আলোচনা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। সব কিছু যদি বিএনপির মতো কথার মতো চলতো তাহলে এতদিন বহু আগে ইলেকশন হয়ে যেত। কারণ আমরা তো সেই ভেরি বিগিনিং প্রথম থেকেই চাচ্ছিলাম যে 6 মাস 9 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাক, তাহলে আজকে দেশটা আরও সংকটে নিমজ্জিত হতো না। কিন্তু কথাটা সেটা না, কথাটা হলো যে ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রায় 6 মাসের কাছাকাছি তারা সবার সাথে বসে একটা জায়গায় অনেক ম্যাক্সিমাম ব্যাপারে একমত হয়েছে, 2-1টা ব্যাপারে একমত হয়নি, সেটার জন্য নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু একটা পর্যায়ে তো আসছে, তো সেই পর্যায় থেকে আবার পিছিয়ে যাওয়ার তো কোনো কারণ নাই। তো সেই পিছিয়ে যাওয়ার কারণটা যখন আসে বা যখন একটা আলোচনার পরে, এখানে আমরা 3 জন বসছি, 3 জন, আমরা 2 জন 2টা পার্টি, আপনি হলেন নন পার্টি ম্যান, তাই না? তো যখন আমরা একটা আলোচনা কথা হলো, যখন আপনি লাস্টে যখন একটা আপনার ইটা দিবেন, সিনথেসিসটা দিবেন যে 2 জনের আলোচনা এই আসছে, তখন তো আমরা যা বলছি তাই বলবেন, এর বাইরে তো আপনি টুইস্ট করার কোনো স্কোপ নাই। তো বিষয়টা হলো যে জুলাই সনদ হয়েছে, আমরা সবাই স্বাক্ষর করলাম, তারপরে আবার হঠাৎ করে যখন তারা সেটা দিল, দেখা গেল যে সেইখানে অনেক কিছু ভেরিয়েশন আসছে। তো সেই কারণে সেই প্রশ্নটা আসছে। তবে আমি মনে করি যে আসলে এগুলোর উপরে খুব বেশি এটা জোর না দিয়ে, এখন যদি আমরা সত্যিকার অর্থে মেন করি যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আর নির্বাচন দীর্ঘদিন দেশে হচ্ছে না, কাজে আর এমন কোনো কথাবার্তা বা এমন কোনো কাজ করা উচিত না যেটা দেখছেন যে একটা নির্বাচন সিস্টেমের উপরে কিন্তু জনগণের একটা অনাস্থা চলে আসছিল। যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল তখন কিন্তু ওই যে নির্বাচনের নামে প্রহসন, এই প্রহসনের কারণে কিন্তু ভোটাররা ভোট সেন্টারও যায়নি। তো এখনও এই জন্য বলবো যে এখনও যে সমস্ত কার্যক্রম হচ্ছে এতে কিন্তু জনগণ অনেকটা হতাশ হচ্ছে। কারণ এখনও যদি আজকে নির্বাচনের আর কয়দিন বাকি, দিন হিসাব করলে খুব বেশি একটা নয়, যতদিন এই ঐক্যমত কমিশন সময় নিছে। প্রেস সচিব আজকে বলেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের আগে, ফেব্রুয়ারি 15 তারিখের আগে যদি হয় তাহলে কয়দিন বাকি আছে। কাজে এই কয়টা দিন আর অন্যদিকে ডাইভার্ট করা উচিত না, নেশনকে ডাইভার্ট করা উচিত না, নেশনকে নির্বাচনমুখী করা উচিত। এখন যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু সিদ্ধান্ত হয়েছে, ততটুকু আমরা কীভাবে কার্যকর করতে পারি। একটা জিনিস যে জায়গায় আসছে যে মনে করেন যে ঠিক আছে, আগে তো আমরা গণভোটের ব্যাপারে আমাদের একটা রিজার্ভেশন ছিল বা আমরা, কিন্তু ফাইনালি ঠিক আছে, সবাই যখন চাচ্ছে আমরা বলছি ঠিক আছে গণভোটটা হোক, তবে এটা নিয়ে মানে আলাদা করতে যে একটা বিশাল অঙ্কের এখন যে এখানে দিতে হবে, টাকা খরচ করতে হবে, বাংলাদেশের অর্থনীতি। বিএনপির কনসার্ন কি কেবলই বিশাল অঙ্কের টাকা খরচ হবে, নাকি গণভোটকে কেন্দ্র করে নতুন করে একটা সংকট সৃষ্টি হতে পারে, যেটাই হইতে পারে। তো সেই কারণে সবকিছু মিলে একই দিনে হইলে সেটার কোনো সুযোগ নাই, একই দিনে যদি হয় সেটা তাহলে সেটার সুযোগ নাই। তো সেই কারণে আমরা বলছি একদিক দিয়ে টাকাও কমবে, আরেক দিক দিয়ে নতুন সংখ্যারও সৃষ্টি হবে না। একটা নির্বাচিত শেষ হয় পার্লামেন্ট হয়ে যাবে, নির্বাচিত পার্লামেন্ট। সংখ্যাটা কেমন ধরনের সংখ্যাটা ধরেন যে আজকের যদি হয় যে কোনো ইস্যু নিয়ে, আমি যদি প্লেন অ্যান্ড সিম্পল বলি যে ধরেন দেখা গেল যে এই গণভোটের ব্যাপারে তো সরকার কোনো পার্টি না, বা আজকে অন্যরাও তেমন কোনো ডাইরেক্ট তো কোনো পার্টি না। তো সেইখানে যদি জনসংখ্যা বা অর্থাৎ যারা যাবে ভোট দিতে তাদের পার্সেন্টেজ যদি কম হয়ে যায়, 15%, 20% যদি হয়ে যায়, 25% যদি হয়ে যায়, তখন তাহলে বাকি 75%কে এই চায় না, সংস্কার চায় না, তখন তো এটা জনসমক্ষে এই প্রশ্নটা আসবে
তাই না? জাতির কাছে আসবে, বহির্বিশ্ব আসবে। তারপরে এটা নিয়ে যে এটা এমনি তো নির্বাচন নিয়ে আমরা জানি যে পরাজিত ফ্যাসিবাদ বসে আছে যে কিভাবে সেটাকে বানচাল করা যায়। কাজেই তার আগে এই ধরনের একটা ইস্যু পেয়ে আজকে আধিপত্যবাদী শক্তিও যে এটার মধ্যে ইনভেন্ট করবে না। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমি আবারও আপনার কাছে ফিরবো। মজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসতে চাই। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। আমার মনে হয় মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনিও বললেন যে গণভোট হলে নতুন করে একটা সমস্যাও তৈরি হতে পারে। ফখরুল ইসলাম এবং বিএনপির অন্যান্য নেতারা বলছেন যে মূলত জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের যেই দাবি, এটা নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র। আপনি কি আসলেই কোনো ষড়যন্ত্র দেখেন কিনা? তাহলে এই ষড়যন্ত্র কারা করছে, কি লাভ তাতে? ধন্যবাদ শশী আপনাকে। সালাম ভাই আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। ষড়যন্ত্র কথা যদি কেউ বলে, ষড়যন্ত্রের একটু প্রমাণ থাকলে সুবিধা হয়, তাহলে বোঝা গেল যে কার ষড়যন্ত্র। এখন আপনি যখন বলেন যে কারো না কারো ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র আমরা বুঝবো কিভাবে? প্রথমত যেটা আমরা আগে দেখেছি যে বিএনপি ইমিডিয়েট ইলেকশন চায়, কিছু কিছু দল তারা ইলেকশন একটু লেটে চেয়েছে বলতে তারা কিছু কারণ বলেছে যে আমরা বিচার চাই, সংস্কার চাই, দেন ইলেকশন চাই। আমরা দলগতভাবে বলেছিলাম আমরা সবগুলো চাই, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চাই। কারণ আমরা আগেও বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা সম্ভব। পরে যখন সরকার ফেব্রুয়ারিতে দিয়েছে আমরা বলছি ওকে, ফেব্রুয়ারি অসুবিধা নেই। এখন কথা হচ্ছে ইলেকশন পিছাইলে আসলে কার লাভ, বা ইলেকশন না হইলে কার ক্ষতি? ইলেকশন পিছাইলে, ইলেকশন যে এত ডিলে হয়েছে, কিছুটা বিএনপির ক্ষতি হয়েছে, এবং বিএনপির এই ক্ষতির ব্যাপারে অন্যান্যদের যত না দায় আমি দেবো, আমি বিএনপিরও কিছুটা দায় দেবো, যে বিএনপিও এখানে দায়ী এই ইলেকশন পেছানোর পেছনে। সেটা আমি ব্যাখ্যা করব যদি আপনি সময় দেন। প্রথমত হলো যে আমি যেটা মনে করি যে এই গণভোট নিয়ে ইলেকশন, গণভোট আগে পরে হওয়ার সাথে ইলেকশন পেছানোর আগানোর কোনো সম্পর্ক নাই আমি মনে করি। কেন মনে করি? কারণ গণভোট এটা সিম্পল। আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই জুলাই সনদের ব্যাপারে আমরা জনগণের রায়টা জানতে চাইব, জনগণ এটাকে কি বলে। এখন আগে একটা বিতর্ক ছিল এটা বৈধ কি অবৈধ, গণভোট করা যাবে কি যাবে না। যখন আমরা সবাই একমত হয়ে গেলাম, বিএনপি প্রথমে রাজি হচ্ছিলাম, পরে বিএনপি রাজি হয়েছে, এনসিপি চেয়েছিল গণপরিষদ নির্বাচন, এনসিপি পরে রাজি হয়েছে। এখন দেখা দিয়েছে গণভোট কখন হবে। এই গণভোট কখন হওয়াটার সাথে কি রিলেটেড? এটা কি কোনো সাংবিধানিক বিষয়, না এটা কোনো সুবিধা অসুবিধার বিষয়? আমরা দেখেছি যে বেশিরভাগ আলোচনা হয়েছে সুবিধা অসুবিধা নিয়ে। বিএনপি বলেছে একসাথে করলে খরচ কম, বিএনপি বলেছে একসাথে করলে ভোটার মোবিলাইজেশন বেশি হবে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি, আমরাও কিন্তু এই যুক্তিতে এটাকে সাপোর্ট করেছি যে এটা ইলেকশনের ডেতে একই দিনে হতে পারে। জামাত এটা নিয়ে একটা যুক্তিতর্ক তুলে ধরেছে, দুইটা যুক্তি দিয়েছিল জামাত। তার মধ্যে একটা জামাত বলেছে যে ইলেকশন ডেতে করলে, আগে করলে সুবিধা যেটা, বা ইলেকশন ডেতে করলে একটা অসুবিধা হচ্ছে ইলেকশনের সময় মারামারি হয়, গন্ডগোল হয়, কেন্দ্র দখল হয়, কেন্দ্র বাতিল হয়, নানা রকমের কেওয়াস হয়। এই সমস্ত কেওয়াসে যখন কেন্দ্র বন্ধ হয়ে যাবে তখন একই সাথে কিন্তু গণভোটও বন্ধ হয়ে যাবে। এইটা একটা, মানে গণভোটটা এটার সাথে এফেক্টেড হয়ে যাবে। আগে করলে গণভোট এফেক্টেড হবে না, এটা রিজনেবল একটা যুক্তি। আরেকটা যুক্তি জামাত দিয়েছিল, যেটা আমরা মনে করি এটা ভালো যুক্তি না। জামাত বলেছে যে দুইটা আলাদা আলাদা ব্যালটে ভোট দিতে অনেক যারা একটু অসচেতন ভোটার আছেন তারা কনফিউজ করবেন, একটা হয়তো বুঝবেন না, আরেকটা দিবেন, নানা ধরনের কথা। আমাদের কাছে মনে হয় না যে এটা খুব শানিত যুক্তি। কারণ আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের লোকেরা কিন্তু 3টা ব্যালটে ভোট দেয়, 3টা পদে ভোট দেয়। চেয়ারম্যান দেয়, ভাইস চেয়ারম্যান দেয়, মহিলা পুরুষ দুটাকে দেয়, বা সিটি কর্পোরেশনে কাউন্সিলর পুরুষ মহিলাকে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আগে হলে ভোটার ট্রানজিশন কম হবে, কারণ কেউ তো আর ভোটারদেরকে জোর মানে মোবিলাইজ করে নিবে না, উৎসাহিত করে নিবে না, যেটা আমরা ভোটের সময় নিব। আমাদের সবার প্রার্থী থাকবে, আমরা আরও নিজের ভোট দেওয়ানোর জন্য নিয়ে যাব। এই যুক্তিতে ইলেকশনের ডেতে হলে কোনো অসুবিধা নাই। আবার ইলেকশনের ডেতে যদি করা যায় তাহলে আপনার কিন্তু খরচও কিছুটা সাশ্রয় হয়। 5,000-7,000 কোটি টাকার একটা হিসাব আছে, টাকা সাশ্রয়। কিন্তু জামাত যে থ্রেডটা বলেছে ওই থ্রেডটাকে আপনাকে ধারণ করতে হয়। থ্রেডটা কেন মঞ্জু ভাই? মানে সবগুলো রাজনৈতিক দল আপনারা প্রত্যেকে একমত যে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, অন্তর্বর্তী সরকার তারা প্রতিজ্ঞাবদ্ধ স্মরণকালে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন করবেন, তারপরেও এই ভয়টা কেন থাকছে? না, এখন ভয়টা তো থাকছে। অনেক সময় ভয় থাকা খারাপ না। ভয় থাকলে হয় কি, মানে আপনাকে যদি কেউ বলে যে এখানে যাও না, এটা তখন আপনি সতর্ক থাকেন, মানে আপনি
মানে একটা আলাদা করে আপনার একটা প্রস্তুতি থাকে। এই ভয়টার কথা আমরা বলছি এই জন্য যাতে সতর্ক থাকে, মানে যাতে বিপদটা না হয় আর কি। কথা বোঝেন নাই? আমাদেরকে কোথাও যাওয়ার সময় মা বাবা বলতো না কারো কাছে থেকে খায়ও না, ঘুমায় যায়ও না, পকেট ঠিকঠাক রাখবা। তো আমরা তো এটার মানে যে ভয় আমি বাসে উঠবো না তা না, উঠে আমি মানে যাতে সতর্ক থাকি, আমার যাতে বিপদ না হয়। আমরা ভয়ের কথাটা বলছি, আমি সেটা মেনে নিলাম। এখন এই ধরেন ইউনিয়ন পরিষদের ৩-৪টা ব্যালটে ভোট দেওয়া আর জুলাই জাতীয় সনদ এর ৪৮টা সংবিধান সংস্কার সংক্রান্ত যেই বিধান, সেটা তফসিল ১, মানে সহজ ভাষায় বলতে সামগ্রিক ব্যাপারটাতে মূল যারা অংশগ্রহণ করবেন, যে ভোটার, যারা সাধারণ মানুষ, তারা কতটুকু বোঝেন, বা এই মুহূর্তে না হোক অন্তত যদি ফেব্রুয়ারিতেও হয় ৩ মাসের মধ্যে কতটুকু বোধগম্য হবে তাদের কাছে? দেখেন, বোধগম্য হওয়ার দায়িত্ব তো ভোটারের। আচ্ছা, আপনি ভোটের আগে রাজনৈতিক দলগুলা তফসিল দেয় না, ইশতেহার দেয় না, একটা ইশতেহার দেয় না যে আমি এই করব, আমি এই করব, আমি এই করব। আরেকটা রাজনৈতিক দল দেয় ইশতেহার পড়েই কয়জনে ভোট দেয়? দেয় না তো। কিন্তু যে ভোট দেয় সে কিন্তু ওই দল কিন্তু ওই ইশতেহার বাস্তবায়নের একটা ম্যান্ডেট পায়। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখানে কোনো ভোটার তো আছে পুরোটা পড়বে, ইশতেহার পুরোটা পড়বে, পড়ে দলকে জিজ্ঞেস করবে, জানবে, ঠিক না? সে এই ৩ দলের ইশতেহারের মধ্যে বিবেচনা করে যেই দলেরটা ভালো সেখানে সে ভোট দেয়। ভোট দিয়ে তাকে আসলে এখতিয়ার দেয়, তাকে ম্যান্ডেট দেয় যে আপনার এই ইশতেহারের সাথে আমি একমত। এরপরে সে জবাবদিহি করে যে বিএনপি এই ইশতেহার দিয়েছিল, করে নাই কেন, তাই তো? তো সুতরাং আপনার এই যুক্তিটা খাটে না আমাদের দেশে। অনেকে এই যুক্তিটা দিচ্ছেন, আমি দেখলাম। নো, আমাদের এই যে এত আলোচনা হচ্ছে, এত বিশ্লেষণ হচ্ছে, এটার ভিত্তিতে একজন লোক ডিসাইড করবে যে জুলাই সনদটা অ্যাকসেপ্টেবল কিনা। সে কিন্তু প্রত্যেকটা ধারা ধরে ধরে ভোট দিবে না, সে অ্যাজ এ হোল এটাকে বিবেচনা করবে যে এটা ঠিক আছে কিনা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ধরেন আবার একই সাথে বিএনপির যে বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপত্তি আছে, যে নোট অফ ডিসেন্টের অন্তর্ভুক্তি বা পরবর্তীতে যে পিআর পদ্ধতির কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, যেগুলো নিয়ে মূলত প্রতারণার এই কথাবার্তা আসছে। একটা না ক্যাম্পেইনও অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। ধরেন ইলেকশনের একই দিন বিএনপিকে অনেকে হ্যাঁ বললো, গণভোটকে না বললো, বা গণভোটের ব্যাপারে আসলে কত পার্সেন্ট টার্ন আউট হলে আমরা তখন সেটাকে মনে করে নিব যে না ঠিক আছে, এটাতে এখন গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করে। এটা তো ব্যাপার হচ্ছে, এটা হতে পারে সিম্পল মেজরিটিতে হতে পারে। ওকে, আমরা যেভাবে বলি সিদ্ধান্ত হবে মেজরিটির ভিত্তিতে। আবার একটা থ্রেশহোল্ডও থাকতে পারে, এত কম যদি কাউন্ট হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে কিনা। এটা আমি মনে করি এটা আমাদের সরকারের পক্ষ থেকে একটা ডিক্লারেশন তো আসবেই, একটা নির্দেশনা আসবে, বা নির্বাচন কমিশন নির্দেশনা দিবে সারা পৃথিবীতে কীরকম হয় সেটার সাথে মিলিয়ে হয়তো একটা দিবে। এটা নিয়ে খুব বড় ধরনের জটিলতা হবে না। প্রশ্ন হচ্ছে না ভোট দিবে কিনা কেউ। অনেকে আমি আলোচনায় শুনলাম যে বলছে যে আওয়ামী লীগ না ভোট দিতে পারে, বিএনপিরও কোনো কারণে রেগে ক্ষুব্ধ হয়ে যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা না ভোট দেব। দেখেন, এখানে না ভোট দিলে কার লস? এখানে না ভোট দিলে সবচেয়ে লস বেশি আমি মনে করি আওয়ামী লীগের। এই সনদে যদি কেউ বিনা দ্বিধায় হাঁ দেয় সেটা আওয়ামী লীগেরই দেওয়া উচিত। কারণ এই সনদে আমরা এমন কিছু কথা লিখেছি যার কারণে যারা মানে মাইনরিটি ভয়েস বা যারা হচ্ছে অপোজিশন, তাদেরই এখানে সুরক্ষাটা বেশি। বিএনপি পরোক্ষভাবে কেন সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এত আলোচনা করেছে এই জন্য বিএনপির পরোক্ষভাবে বিএনপির মধ্যে কাজ করছে যে বিএনপি সরকারি দল হতে পারে। কারণ বিএনপি 15 বছর ধরেই সরকারি দল হওয়ার মতো একটা পপুলারিটি এক্সিস্ট করে আসছে, এবং টপ অফ দি পজিশনে সে হাসিনার পতনের সময় বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ, মানে এটা হচ্ছে পারসেপশন যে বিএনপি সবচেয়ে পপুলার দল। এখন এটা পপুলারিটি বাড়ছে কমছে, এই ধরনের অনেক ব্যাপার আছে। সেই আলোচনা নিশ্চয়ই আমি আপনাকে যেটা বলছি যে জুলাই সনদে স্বাক্ষর করার সবচাইতে পসিবিলিটি হচ্ছে অল অফ দি যারা মাইন্ড সেট আপে যারা অপোজিশন আছে তারা। সো এটা তো অলওয়েজ বিগার হবে, এটা অলওয়েজই মানে বড় সংখ্যা হবে। এবং বিএনপিও যেহেতু বিএনপি এটাকে ওন করে, 31 দফা বিএনপি এটাতে স্বাক্ষর করেছে। বিএনপি অবশ্য যেই কপিতে স্বাক্ষর করেছিল আর এখন যেই কপিটা না বিএনপি কোনো কপিতে স্বাক্ষর করে না, আমি আপনাকে সংশোধন করে দিই। আচ্ছা, আমরা সবাই মিলে বিএনপি সহ স্বাক্ষর যেটাতে করেছি সেটা হচ্ছে অঙ্গীকারপত্র স্বাক্ষর করেছি। জুলাই সনদ যেটা তৈরি হয়েছে এটা আমাদের স্বাক্ষরের আগেই তৈরি হয়ে গেছে, এবং এটার সাথে বিএনপি আমরা সবাই একমত হয়েছে, এনসিপিও একমত হয়েছে। এখন প্রশ্ন যেটা বিতর্ক সেটা আলাদা বিতর্ক, এটা আমি আপনি পরে যদি তোলেন। ঠিক আছে, সেই বিতর্কেও আমি আসবো, আজকের আলোচনাতেই আসবো। আমি আবারও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই। জামাত নেতাদের ভাষ্য যে জামাতকে নির্বাচন বর্জন করার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হলে তারা প্রতিরোধ করবেন। এখন গণভোট বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি জামাত বা সমমনা দলগুলো আসলে নির্বাচন বর্জনের মতো কোনো
নিক্ষেপের দিকে এগোই, সেক্ষেত্রে বিএনপি কি কোনো ভাবনা চিন্তা করেছে? এটা তো সরকার ভাববে। এখানে সরকার তো অবশ্যই ভাববে। বলতেছি বর্জনের প্রশ্ন আসতেছে কেন? আগে এই প্রশ্নটা আসতেছে কেন যে নির্বাচন বর্জন বর্জনের করতে কথা হবে? কেউ বলেছে বলে তো আমি শুনি নাই। সালাম ভাই আমি শুনি নাই। না, আচ্ছা, আমি অবশ্য আজকে বেশ কিছু বক্তৃতাতে বলা হচ্ছে যদি এমন কোনো পরিস্থিতি আমার মনে হয় না বিএনপি জামাত দুই দলের কেউই নির্বাচন বর্জন না, বর্জনের কথা না। তবে যেটা বলছে যে হালকা একটা তো আছেই যে যদি জুলাই সনদের মানে গণভোট আগে না হয়, নির্বাচন পিছিয়ে যেতে পারে বা পিছিয়ে যাবে। আর পিছিয়ে গেলে তো এখন একটা শঙ্কার মধ্যে যাবেই। সেই অর্থে জামাত যে ভূমিকাটা পালন করতেছে, আমি তো এটা বলতেছি যে কোনো অবস্থাতেই মানুষকে নতুন একটা শঙ্কার দিকে ঠেলে দেওয়া উচিত না। এখনও যখন মানুষ প্রশ্ন করে নির্বাচন কি হবে বা নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে মানে একটা দ্বিধাদ্বন্দ্বে একটা মানুষ যদি মনে করেন একটা যদি অসুস্থ থাকে, তাই না, তাহলে তার সেই অবস্থাটা কী অবস্থা দাঁড়াবে? একটা জাতিটাকে অসুস্থ করে দেওয়া আজকে জামাতের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, জামাতের এই প্রোগ্রামের মধ্য দিয়ে, অর্থাৎ একটা অনিশ্চয়তার মধ্যে দেশটাকে রাখতেছে। অনিশ্চয়তার মধ্যে রেখে তারা কি লাভ হচ্ছে তা জানি না, বা তারা এটাতে কতটুকু লাভবান হবে সেটাও জানি না। কারণ যদি আপনার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, বা ধরেন যদি আজকের এই সরকার নির্বাচন করে যেতে না পারে, তাহলে হোয়াট ইজ নেক্সট? পরবর্তীটা কি? কোনোভাবেই তো অন্তত আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে তো সেটা কখনো ভালো লক্ষণ হবে না। সেটা তো ভালো লক্ষণ হবে না। তো এখন যে জিনিসটা আরেকটা, উনি যে কথাটা বললেন যে বিএনপির ক্ষতি হয়েছে নির্বাচন পিছানোতে, শোনেন, এটা বিএনপির ক্ষতি না, এটা দেশের ক্ষতি হয়েছে। দেশটা আজকে কোনো একটা সূচকে, এই যে কয় মাস পিছাইলো, কোনো একটা সূচকে বাংলাদেশকে আগাইছে না? অর্থনীতিতে আগাইছে না? আপনার আমি দল হিসেবে বলছি, দেশের তো ক্ষতি হয়েছে। সেটা ঠিক আছে, দুইটা হইলে তাহলে ঠিক আছে, দেশের তো ক্ষতি হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এই জন্যই বললাম যে আসলে সব দিক দিয়ে আমাদের সেই ক্ষতিটা হয়েছে, দেশের ক্ষতিটা আমাদের হয়েছে। এবং সেই ক্ষতিটা এখন আস্তে আস্তে এমন দিকে যাচ্ছে যেটা দেখেন, ওই যে পত্রপত্রিকাও এখন আসতেছে যে একটা অর্থনীতির যে অবস্থা, সামনে যে যদি আরও কিছুদিন এই অবস্থায় যায়, তাহলে একটা দুর্ভিক্ষ আসবেই যে অবস্থা। সালাম ভাই, মানে দেশের অবস্থা বা সেটা তো আপনারা দেখছেন বা সাধারণ জনগণ তারাও বুঝতে পারছেন। আপনাকে যেহেতু কাছে পেয়েছি, মানে রাজনৈতিক দল হিসেবে একটা ন্যারেটিভ যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে অনেকদিন ধরে, এই চাঁদাবাজের দল বিএনপি, বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি নেতাকর্মীতে জড়িয়ে পড়ছেন, সেই দিক থেকে কি বিএনপি কতটুকু ক্ষতিগ্রস্ত? না, ধরেন ঠিক আছে, আমার কথা হলো আপনি ন্যারেটিভটা তৈরি করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছেন, তারপরে নির্বাচনে যেতে ভয় কেন? আপনি তো আপনার সেন্সে আপনি তো বিএনপিকে ক্ষতি করছেনই, তাহলে আপনি লাভবান হয়েছেন। তাহলে লাভবান হলে এখন নির্বাচনে যেতে চান না কেন? একটা হলো যে শেখ হাসিনাও কিন্তু একই পন্থায় ছিল, বারবারই আমরা নির্বাচনের কথা বলতাম, আর শেখ হাসিনা বলতো কেন নির্বাচন দেব, ওই বিএনপি এসে দেশ চালাবে, তারেক রহমান এসে দেশ চালাবে, এটার জন্য। তো এইটাও আমরা 5ই আগস্টের পর থেকেই দেখতে আসতেছি, উনি যেটা বলছেন যে বিএনপির ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই সমস্ত ন্যারেটিভের কারণে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের বিএনপির ক্ষতি হয়েছে, কিন্তু লাভটা কার হয়েছে? নির্বাচনের মাঠে আপনি মনে করছেন না যে এটা কোনো মোটেও না, কারণ একটা যে ক্ষতি তো হয়েছে, ঠিক আছে, তো ইলেকশন দেন। হ্যাঁ, আমি তো এটাই বলতেছি, আমি স্বীকার করে তো চাচ্ছি যে বিএনপি যখন ভোট দিবে না, তাহলে তবুও নির্বাচনে যান না কেন? মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের আদেশ জারির ক্ষমতা আছে কিনা সেই প্রশ্ন অনেকে তুলেছেন। আবার যেই নোট অফ ডিসেন্টগুলো বাদ দেওয়া হয়েছে, বিএনপির যেমন আছে, জামাতেরও কিছু ছিল, এনসিপিরও ছিল, সেগুলো যদি আদতে বাদই দেওয়া হবে, তাহলে সেগুলো নেওয়া